বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রায়হানা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে আমি বিবিএ অনার্স অর্থনীতি ক্লাস নিব, বেসিক অর্থনীতি ক্লাস নিব আজকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন ধরে তোমাদের সাথে দেখা নাই, ক্লাস নেই। করোনা ভাইরাসের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের ক্লাস হচ্ছে না, কিন্তু পল্লবী ডিগ্রি মহিলা কলেজ আয়োজন করেছে অনলাইনে ক্লাসের। নিশ্চয়ই তোমরা রুটিন দেখেছো, রুটিন অনুযায়ী ক্লাস করছো, রেগুলার ক্লাস করছো। আমি আশা করব তোমরা সবাই ক্লাসগুলো দেখবে এবং বাসায় সেই ক্লাসগুলো নিয়ে আলোচনা করবে কিংবা পড়াশোনা করে বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন চলো আমরা এখন ক্লাসে যাই, মূল বিষয়ের মধ্যে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিবিএ অনার্স বেসিক অর্থনীতি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট বিভাগে ক্লাস নিচ্ছি। আমি তোমাদের পড়াবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিশ্লেষণ। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিশ্লেষণ করাতে গিয়ে আমরা বাজার কাকে বলে, বাজার সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে তোমাদের অনেকগুলো ক্লাস করিয়েছি, অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের সবাই তোমরা এই তোমাদের বইতে এই চ্যাপ্টারটা পাবে এবং সবাই এটা মনোযোগ দিয়ে শোনো এবং বাসায় পড়বে, বোঝার চেষ্টা করবে। তো আজকে আমি এই চ্যাপ্টারে প্রথমে পড়ব মার্কেট বা বাজার কাকে বলে, এই সংজ্ঞা। আমরা জানি, আমরা সাধারণত বলে থাকি যে বাজার বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়ে থাকে, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় না, এর ব্যাপক অর্থ রয়েছে, ব্যাপকভাবে চিহ্নিত করা হয় বাজারের সংজ্ঞা। তো অর্থনীতিতে বাজার বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কোনো একটি নির্দিষ্ট স্থানকে না বুঝে কোনো একটি নির্দিষ্ট দ্রব্যকে বোঝানো হয়ে থাকে, যেখানে ক্রেতা এবং বিক্রেতার সমাগমের মাধ্যমে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানকে না বুঝে আমরা কোনো নির্দিষ্ট দ্রব্যকে বুঝি, যেখানে দ্রব্যের ক্রয় বিক্রয়ে নিয়োজিত ক্রেতা এবং বিক্রেতার সমষ্টিকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজার সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক চ্যাপম্যানের মতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই যে আমরা এতক্ষণ বাজার কাকে বলে, বাজার সম্পর্কে অর্থনীতিবিদের কথা সংজ্ঞা পড়লাম, এর আলোকে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে বাজারের তিনটি অপরিহার্য উপাদান রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন বোর্ডে দেখো উপাদানগুলো কি কি। যে 1 নাম্বার, ক্রয় বিক্রয়যোগ্য কোনো একটি দ্রব্য। 2, দ্রব্যটির ক্রয় বিক্রয়ে নিয়োজিত একদল ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। 3, ক্রেতা ও বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারণ। এই উপাদানগুলো, অপরিহার্য উপাদানগুলো আমরা অর্থনীতিতে বাজারের মধ্যে দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি যে অর্থনীতিতে এক একটি দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে একটি বাজার গঠিত হয়। সেই জন্য অর্থনীতিতে দ্রব্য যত, বাজারও তত। যেমন স্বর্ণের বাজার, অনলাইন বাজার, পোশাকের বাজার, চালের বাজার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বাজার কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি।
এখন আমরা আলোচনা করব বাজারের শ্রেণী বিভাগ বা বিভিন্ন ধরনের বাজার রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। দেখো, অর্থনীতিতে বিভিন্ন দৃষ্টিতে বাজারকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সময় মেয়াদ অনুসারে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার আর পরিধি অনুসারে বাজার। শিক্ষার্থীবৃন্দ, বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে 3টি ভাগে, সেটা আগে বলেছি যে সময় ভিত্তিতে বাজার, সময় মেয়াদ অনুসারে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার, পরিধি বা আয়তনের ভিত্তিতে বাজার। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন আলাদা আলাদা করে আমরা পড়ছি যে সময় মেয়াদ অনুসারে বাজার। প্রথমটা, সময় মেয়াদ অনুসারে বাজারকে অধ্যাপক মার্শাল 4 ভাগে ভাগ করেছেন। তা হলো অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। শিক্ষার্থী বন্ধুরা, আবার রিপিট করছি, শোনো যে মেয়াদের ভিত্তিতে সময় মেয়াদ অনুসারে অধ্যাপক মার্শাল বাজারকে 4 ভাগে ভাগ করেছেন। এক হলো অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। এখন এগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হলো স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার কাকে বলে? যে সময়ে কোনো বাজারের যোগান স্থির থাকে, অর্থাৎ যোগানের হ্রাস বৃদ্ধি করা সম্ভব নয়। অর্থাৎ যে এমন একটা বাজার যখন চাহিদা থাকা সত্ত্বেও যোগান দেওয়া সম্ভব হয় না, সে যেমন অর্থাৎ চাহিদা বাড়লে দাম বাড়ে এবং চাহিদা কমলে দাম কমে, যোগান দ্বারা দাম প্রভাবিত তখন হয় না। সাধারণত পচনশীল দ্রব্য যেমন মাছ, তরিতরকারি, দুধ ইত্যাদি, এইসব দ্রব্যের বাজার অতি স্বল্পকালীন। অর্থাৎ অতি স্বল্পকালীন বাজার বলতে আমরা আবার বলছি যে বাজারে যেসব দ্রব্য সামগ্রী খুব তাড়াতাড়ি ক্রয় বিক্রয় হয়ে থাকে, অর্থাৎ এখানে মানুষের চাহিদা থাকা সত্ত্বেও যোগান তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় না। এগুলি সাধারণত পচনশীল দ্রব্য, যেগুলি মাছ, তরিতরকারি, দুধ ইত্যাদি হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এখন স্বল্পকালীন বাজার দেখো, অতি স্বল্পকালীন বাজার কাকে বলে? যে বাজারে দ্রব্যের যোগান কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি করা যায়, তবে চাহিদার সাথে যোগানের পূর্ণ সামঞ্জস্য বিধান করা যায় না। অর্থাৎ যে বাজারে চাহিদা অনুযায়ী কিছুটা হলেও যোগান হ্রাস বৃদ্ধি করা সম্ভব হতে পারে, কিন্তু চাহিদা যে হারে হয় সেই হারে এই যোগান সামঞ্জস্য করা যায় না, তাকে বলা হয় স্বল্পকালীন বাজার। এখন হলো দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার বলতে যে বাজারে শিল্পের স্থায়ী যন্ত্রপাতির পরিবর্তন করে দ্রব্যের যোগান হ্রাস বৃদ্ধি করা যায়, তাকে বলা হয় দীর্ঘকালীন বাজার। এই বাজারে দ্রব্যের দাম সম্পূর্ণভাবে যোগান দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ দীর্ঘকালীন বাজারটা আমরা বলছি যে বাজার দীর্ঘ সময় মেয়াদ পর্যন্ত থাকতে পারে, যেমন শিল্পের স্থায়ী যন্ত্রপাতির পরিবর্তন করে দ্রব্যের যোগান হ্রাস বৃদ্ধি করা যায়, সেখানে ক্রেতাদের কিংবা ভোক্তাদের চাহিদা অনুযায়ী সেই দ্রব্যের যোগান হ্রাস বৃদ্ধি করা যায়, সেটাকে বলা হয় দীর্ঘকালীন বাজার। এই বাজারে দ্রব্যের দাম সম্পূর্ণভাবে যোগান দ্বারা প্রভাবিত হয়। তারপরে হচ্ছে অতি স্বল্পকালীন দীর্ঘকালীন বাজার, অর্থাৎ অতি দীর্ঘকালীন বাজার। মার্শাল বলেছেন, অতি দীর্ঘ সময়ে মানুষের রুচি, অভ্যাস, জনসংখ্যা, মানসিকতা ইত্যাদি সবই পরিবর্তিত হতে পারে এবং ফলে অতি দীর্ঘকালে দামেরও পরিবর্তন হতে পারে। তবে অতি দীর্ঘকালে বলতে সুনির্দিষ্ট কোনো সময় মেয়াদকে বোঝানো হয়ে থাকে না, আর এই ধরনের বাজারের বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না। অর্থাৎ অতি দীর্ঘকালীন বাজারটা দীর্ঘ সময় মেয়াদ, ওটা কোনো সুনির্দিষ্ট সময় থাকে না, বাস্তবে এই ধরনের বাজারের কোনো অস্তিত্ব দেখা যায় না। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পড়ব প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার,
আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে সেই বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য থাকবে এবং সেখানে প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতার প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হবে। সেই নির্দিষ্ট দামেই দ্রব্যের ক্রয় বিক্রয় হয়ে থাকে, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে বাজারে অল্প সংখ্যক বিক্রেতা এবং অধিক ক্রেতা থাকে এবং তাদের মধ্যে আংশিক প্রতিযোগিতা বিরাজ করে, তখন তাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উল্টোটাই হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. কম সংখ্যক বিক্রেতা ও অধিক সংখ্যক ক্রেতা। কম সংখ্যক বিক্রেতা থাকবে এবং অধিক সংখ্যক ক্রেতা। 2 নাম্বার, দ্রব্যটি সমজাতীয় হলেও তা পুরোপুরি একই গুণ সম্পন্ন নয়। 3 নাম্বার হলো বাজার সম্পর্কে ক্রেতার পরিপূর্ণ জ্ঞানের অভাব। 4 নাম্বার আমরা কি বলবো? বাজারে একই দ্রব্যের বিভিন্ন দাম প্রচলিত থাকে। আর 5 হলো দ্রব্যের দাম ও যোগানের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ। 6 শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধা ইত্যাদি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কি পড়লাম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা 2 ভাগে ভাগ করা হয়েছে। সেখানে পড়লাম এক হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আমরা এখন পড়েছি। এখন আমরা পড়বো প্রিয় শিক্ষার্থী বৃন্দ যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এবং হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন পড়বো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগগুলো পড়বো। দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলি দেখো বোর্ডে, যে একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার, দুওপলি বাজার, মনোপলি বাজার, আর দ্বিপাক্ষিক বা বাইলেটারাল মনোপলি বাজার। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো একচেটিয়া বাজার কাকে বলে। একচেটিয়া বাজার বলতে আমরা সাধারণত দেখি যে একচেটিয়া ভাবে একজন বিক্রেতা বা উৎপাদনকারী বাজারের আধিপত্য বিস্তার করে থাকে। অর্থাৎ যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা একজন মাত্র বিক্রেতা থাকে, তাকে সেই বাজারকে বলা হয় একজন মাত্র উৎপাদনকারী বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, সেই বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। অর্থাৎ একচেটিয়া বাজারে উৎপাদিত দ্রব্যের উপর বিক্রেতার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং দামের উপর সম্পূর্ণ প্রভাব বিস্তার করে থাকে, তাকে বলা হয় একচেটিয়া বাজার। আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? এই বাজারে অবস্থান করে যথেষ্ট পরিমাণ ছোট ছোট ফার্ম অবস্থান করে, তারা সদৃশ্য কিন্তু সামান্য পার্থক্যকৃত দ্রব্য তারা উৎপন্ন করে। শিল্পে তাদের প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা থাকে এবং বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে না, যেমন টুথপেস্ট, টয়লেট সাবান, ব্রেড ইত্যাদি। এই হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগ। এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি? এখন হচ্ছে অলিগোপলি বাজার। অলিগোপলি বাজারটা হচ্ছে যে বাজারে বিক্রেতা 2 এর অধিক কিন্তু খুব বেশি নয়। যে বাজারে বিক্রেতা 2 এর অধিক কিন্তু খুব বেশি নয়, তাকে অলিগোপলি বাজার বলে। যেমন মোটর গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ঔষধ এবং রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটার ইত্যাদি। এইসব বাজারকে বলা হয় অলিগোপলি বাজার। এখন আরেকটা হচ্ছে দুওপলি বাজার। দুওপলি বাজার কাকে বলে? দুওপলি বলতে আমরা ডবল বুঝাই। আমরা বুঝতে পারি যে এখানে 2 জন মাত্র বিক্রেতা কিন্তু ক্রেতা অসংখ্য। যেমন কোন দেশে মোবাইল ফোনের 2টি কোম্পানি থাকতে পারে এবং তারা পরস্পর স্বাধীন হলেও একে অন্যের
দাম ও উৎপাদন নীতি দ্বারা নিজেরা প্রভাবিত হয়ে থাকে, অর্থাৎ একজন আরেকজনের দাম এবং উৎপন্ন নীতি দ্বারা তারা প্রভাবিত হয়। এরপরে হচ্ছে মনবশ্রেণী বাজার। মনবশ্রেণী বাজার কাকে বলে দেখো, যে বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র দুজন। বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র দুজন। যেমন দেখো যে কোন অঞ্চলে আখ চাষ আছে, আখ চাষিরা অনেক আখ চাষ করে, কিন্তু সেখানে সেই অঞ্চলে চিনি কল মাত্র একটি। সেই ক্ষেত্রে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ক্ষেত্রে চিনি কলের মালিক কি করবে, তাদের আখ বিক্রি করতে হলে তাকে ক্রেতার নির্ধারিত দামে সেই আখ বিক্রি করতে হবে চিনির মালিকের কাছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা মনবশ্রেণী বাজার আমরা বলতে বিক্রেতা অসংখ্য থাকে এবং ক্রেতা মাত্র দুইজন। তারপরে আমরা পড়ব যে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল মনোপলি বাজার। সেটা কাকে বলে দ্বিপাক্ষিক মনোপলি বাজার? যে বাজারে ক্রেতা একজন বিক্রেতাও মাত্র একজন, সেই বাজারকে বলা হয়ে থাকে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল মনোপলি মার্কেট। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগগুলো পড়লাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব পরিধি অনুসারে বাজার। পরিধি অনুসারে বাজারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি বাজার দেখো, পরিধি বা আয়তনের অনুসারে বাজারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার কাকে বলে? যে বাজার, যেসব দ্রব্যের বাজার দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলে কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং দ্রব্য বিক্রয়ের জন্য দূরবর্তী কোনো বাজারে নেওয়া হয় না, অর্থাৎ এক অঞ্চলের জিনিস অন্য অঞ্চলে নেওয়া হয় না, একই জায়গার মধ্যে অবস্থান করে, এইরূপ বাজারকে স্থানীয় বাজার বলা হয়। এই সব বাজারটা সাধারণত পচনশীল দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন পচনশীল দ্রব্য অর্থাৎ দুধ, ডিম, মাছ ইত্যাদি দ্রব্যের বাজার হচ্ছে স্থানীয় বাজার। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে হচ্ছে স্থানীয় বাজার কাকে বলে। এখন পড়ব জাতীয় বাজার। জাতীয় বাজার কাকে বলে? জাতীয় বাজার যেসব দ্রব্যের বাজার একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পরিধি বিস্তার করে, অর্থাৎ নেওয়া হয়, সেই সব বেচা কেনা হয়ে থাকে, বেচা কেনার উদ্দেশ্যে নেওয়া হয়, অথচ বিদেশে সেটাকে নেওয়া হয় না, রপ্তানি করা হয় না, সেই সব দ্রব্যের বাজারকে বলা হয় জাতীয় বাজার। যেমন রাজশাহীর ফজলি আম, কুমিল্লার খদ্দর, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই ইত্যাদি। এইসব বাজারকে বলা হয়ে থাকে জাতীয় বাজার, অর্থাৎ দেশের অভ্যন্তরে দেশের সীমানার মধ্যেই যেসব দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় বেচা কেনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেটাকে বলা হয় জাতীয় বাজার। এরপরে যে আন্তর্জাতিক বাজার। শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক বলতে আমরা বুঝি দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে যেসব দ্রব্য যায়, অর্থাৎ যেসব দ্রব্যের ক্রয় বিক্রয় দেশের নিজ দেশের সীমানা অতিক্রম করে পৃথিবীর অন্যান্য দেশও সংগঠিত হয়, সেই সব দ্রব্যের বাজারকে বলা হয় আন্তর্জাতিক বাজার। যেমন পাটের বাজার, তৈরি পোশাকের বাজার, চামড়া ও চামড়াজাত দ্রব্যের বাজার ইত্যাদি। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারকে আবার রিপিট করছি। দেখো যে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা হলো জাতীয় বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়, তারপরে বাজারের শ্রেণী বিভাগগুলো পড়লাম। এখন আমরা আমাদের মেইন টপিক ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিশ্লেষণ। এইগুলো আলোচনা করতে গিয়ে আমাদের অবশ্যই আগের জিনিসগুলো যে বাজার কাকে বলে, বাজারের শ্রেণী বিভাগে আলোচনা করার প্রয়োজন, তাই আলোচনা করলাম। এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়ব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমরা আগে আলোচনা করেছি, তারপরে আবার রিপিট করছি তোমাদের। শোনো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে সেই সব বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম থাকে, ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে স্থির করে এবং সমজাতীয় দ্রব্য থাকে, সেই সব দ্রব্য
পণ্যের মূল্য নির্ধারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার অবতীর্ণ হয়, অর্থাৎ চাহিদা এবং যোগানের মধ্যে পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য মূল্য নির্ধারিত হয়, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে কোনো বিক্রেতাকে এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না, অর্থাৎ দাম বাড়াতে বা কমাতে পারে না। এককভাবে বিক্রেতা কিছু করতে পারে না কিংবা ক্রেতা এককভাবে কিছু করতে পারে না। ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়। ক্রেতা দর কষাকষি করে যে দাম নির্ধারণ করে সেই দামই দ্রব্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখানে দেখো পণ্য হয়ে থাকে বা পণ্য বিক্রেতা, যে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয়, বিক্রেতা সেই দামে পণ্য বিক্রি করতে বাধ্য থাকে। তাই এই বাজারে বিক্রেতাকে প্রাইস টেকার বা দাম গ্রহণকারী বলা হয়। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার ক্রেতারা দর কষাকষি করে যে কোনো দাম নির্ধারণ করতে পারে, তাই এই বাজারে ক্রেতাকে বলা হয় প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা কাকে বলে, এবং এখানে প্রাইস টেকার হচ্ছে দাম গ্রহণকারী হচ্ছে বিক্রেতা, আর দাম সৃষ্টিকারী হচ্ছে ক্রেতা। কারণ ক্রেতার দাম যে নির্ধারণ করে সেই দামই দ্রব্যটা বাজারে বিক্রি করে থাকে। সুতরাং বিক্রেতাকে বলা হয় প্রাইস টেকার আর ক্রেতাকে বলা হয় প্রাইস মেকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমরা পড়েছি, বুঝেছো। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি এখন দেখো। বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। 2. দ্রব্যটি পরিপূর্ণ সমজাতীয় হয়, একই জাতের হয়, একই গুণ সম্পন্ন হয়ে থাকে। দ্রব্যমূল্য স্থির থাকে। দ্রব্যমূল্য স্থিরতা কেমন করে হয়? যেহেতু এখানে ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে, সুতরাং এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যমূল্য স্থির থাকে। পরিবহন ব্যয় শূন্য ধরা হয়েছে, এখানে পরিবহন ব্যয় নাই ধরা হয়েছে। যে কোনো ফান্ড অবাধে শিল্পে প্রবেশ এবং প্রস্থান করতে পারে, অর্থাৎ যে কোনো ফার্ম শিল্পে প্রবেশও করতে পারে আবার প্রস্থানও করতে পারে। সেখানে বিজ্ঞাপন ব্যয় নেই। এরপরে ক্রেতা এবং বিক্রেতা কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করে না। তারা দর কষাকষির মাধ্যমে যেহেতু দ্রব্যের দাম নির্ধারিত হয়, সুতরাং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ লক্ষ্য করা যায় না। ক্রেতা এবং বিক্রেতা উভয়ে বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা রাখে, অর্থাৎ বাজারে দ্রব্যের দাম কি হবে সেই সম্পর্কে পূর্ণ ধারণা আছে। তারপরে উপযুক্ত প্রতিযোগিতামূলক বাজারের অনুমিত শর্ত বা বৈশিষ্ট্য। এখন শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এর বৈশিষ্ট্য পড়েছি। এখন আমরা পড়বো, এখন আমাদের পড়লে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় কাকে বলে, চাহিদা কাকে বলে, মোট ব্যয় কাকে বলে, এই রেখা কিভাবে আঁকতে হয় সেই সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, এখন দেখো আমরা এখন পড়ব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়। মোট আয় কাকে বলে? দেখো, কোনো একটি ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান উৎপন্ন দ্রব্য বিক্রি করে যে অর্থ লাভ করে তাকে বলা হয় টোটাল রেভিনিউ বা মোট আয়। অর্থাৎ একটি ফার্ম যেসব যত দ্রব্য উৎপাদন করে সেগুলি বাজারে বিক্রি করে যে আয়টা হয় সেইটাই হচ্ছে টোটাল রেভিনিউ বা মোট আয়। ফার্মের বিক্রয়ের মোট পরিমাণকে একক প্রতি দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় টোটাল রেভিনিউ বা মোট আয়। যেমন দেখো, ফার্মের প্রতি একক দ্রব্যের দাম যদি হয় 30 টাকা, মনে করো মোট আয়ের হলো ফার্মের প্রতি একক দ্রব্যের দাম যদি 30 টাকা হয়, দেখো প্রতি একক দ্রব্যের দাম যদি 30 টাকা হয় তাহলে কি হবে 30 টাকা, আর মোট বিক্রয়ের পরিমাণ যদি হয় 50 টাকা, তাহলে এই ক্ষেত্রে
হবে টোটাল রেভিনিউ কত হবে, টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু 50 ইন্টু 3 সমান 1500 টাকা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি একক দ্রব্যের দাম 30 টাকা আর 50 টাকা হচ্ছে বিক্রয়ের পরিমাণ। এখানে আমরা দুটোকে গুণ করে, টোটালকে গুণ করে আমরা পাচ্ছি 1500, অর্থাৎ এই টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে পি ইন্টু কিউ। পি হচ্ছে দ্রব্যের দাম, কিউ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ ইত্যাদি। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণ প্রয়োজনীয় বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে। ক্রেতার সংখ্যা অনেক হয় বলে ক্রেতা করে কি এতগুলো দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। অন্যদিকে বিক্রেতা বা ফার্ম যোগান বাজারে দেয়, যেটা মোট যোগানের একটি নগণ্য অংশ হওয়ায় এককভাবে কোনো বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। এক কথায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্থির মূল্যে দ্রব্য কেনাবেচা হয়ে থাকে, তাই বিক্রয়ের পরিমাণ বাড়ানোর সাথে সাথে মোট আয়ও নির্দিষ্ট হারে বাড়তে থাকে। অর্থাৎ এখানে বলছে যে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দর কষাকষির মাধ্যমে চাহিদা এবং যোগানের, চাহিদা হচ্ছে ক্রেতার আর যোগান হচ্ছে বিক্রেতার, ক্রেতা এবং বিক্রেতার অর্থাৎ চাহিদা এবং যোগানের দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দাম নির্ধারিত হয়ে থাকে। সুতরাং এখানে স্থির মূল্যে কেনাবেচা হয় বলে এখানে বিক্রয় বাড়ানোর সাথে সাথে মোট আয়ও নির্দিষ্ট হারে বাড়ে। তা এখন আমরা এই যে মোট আয়টা আমরা দেখতে পাচ্ছি বাজারে, এই মোট আয় রেখা আঁকবো, সেই সাথে আমরা তালিকাও প্রকাশ করব। তা দেখো তালিকাটা কি, দেখো মোট আয় রেখার তালিকা। এখন হচ্ছে এটা হলো দাম, বিক্রয়ের পরিমাণ, মোট আয়, টোটাল রেভিনিউ অর্থাৎ মোট আয়। আমরা এখন মোট আয় রেখা আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো বোর্ডের দিকে খেয়াল করো। এখন হলো এককের পরিমাণ, দাম এখানে সবগুলো 10 ধরা হয়েছে, যেহেতু দ্রব্যের দাম এখানে স্থির ধরা হয়েছে। এখানে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। মোট আয় হচ্ছে, আমরা মোট আয়টা কিভাবে পাই, পি ইন্টু কিউ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে টি আর এর সূত্রটা কি, পি ইন্টু কিউ। এখানে পি হয়েছে এগুলো, অর্থাৎ প্রথম হলো 1 একক যখন বিক্রয়ের পরিমাণ, তখন দ্রব্যের দাম 10, তাহলে 10 কে 10। তারপরে যখন 2 একক, তারপরে দেখা গেল দেখো যে 10 দোকানে 20 টাকা, 3 একক, 3 × 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের দাম স্থির অবস্থায়, বিক্রয়ের পরিমাণ বাড়ছে, মোট টোটাল রেভিনিউর পরিমাণও বাড়ছে, একই হারে বাড়ছে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দ্রব্যের দাম স্থির, সেহেতু সেখানে প্রতি একক দ্রব্যের বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট আয়ের পরিমাণও বাড়তে থাকে, একই হারে, একই রেশিওতে বাড়তে থাকে। এটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো চিত্রটা দেখো। ভূমি অক্ষ বিক্রয়ের পরিমাণ কিউ আর লম্ব অক্ষে টোটাল রেভিনিউ প্রকাশ করা হয়েছে। এখন দেখো যেহেতু এটা দ্রব্যের দাম স্থির, সুতরাং এই রেখাটা টি আর রেখাটা মূল বিন্দুর দিকে যাবে। এখানে একক কয়টা, 1 2 3 4 5। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো
যে দ্রব্যটির বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও এক্স অর্থাৎ ভূমি অক্ষে, লম্ব অক্ষে ধরা হয়েছে টোটাল রেভিনিউ। যখন বিক্রয়ের পরিমাণ যখন 1 একক থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এককে বাড়ানো হচ্ছে, বিক্রয়ের পরিমাণও বাড়ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, অর্থাৎ একই রেশিওতে একই হারে বাড়ছে। অর্থাৎ এখানে দামটা স্থির ধরা হয়েছে, আর এখানে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট আয়ও পরিমাণও নির্দিষ্ট হারে বাড়ছে। এবং এই বিন্দুগুলো যোগ করে আমরা যে পিআর রেখাটা পাচ্ছি সেটা মূল বিন্দু থেকে উপরের দিকে ক্রমান্বয়ে ডান দিকে উত্থিত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ রেখাটা মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা পড়বো চাহিদা কি, পূর্ণ প্রতিযোগিতামূলক চাহিদা রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা কি, সেইগুলো আমরা পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পড়েছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখাটা পড়েছি। এখন আমরা পড়বো চাহিদা, গড় আয় এবং প্রান্তিক আয়। আজকে তোমাদের এখন পড়াবো চাহিদার রেখাটা কিভাবে হতে পারে। দেখো, পূর্ণ প্রতিযোগিতা বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে। একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে বিক্রি করা হয়ে থাকে, অর্থাৎ ক্রেতার সংখ্যা অনেক হয় বলে ক্রেতা এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না। আবার অন্যদিকে বিক্রেতা ফার্মের যোগান বাজারের মোট যোগানের একটি অংশ, নগণ্য অংশ হওয়ায় এককভাবে কোনো বিক্রেতা দামের উপর কোনো প্রভাব বিস্তার দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। এক কথায় পূর্ণ প্রয়োজনীয় বাজারে স্থির মূল্যে দ্রব্য কেনা বেচা হয়, অর্থাৎ দামের কোনরূপ পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণ বাড়ে কিংবা কমে। ফলে এই বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে। অর্থাৎ চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হওয়ার কারণ হলো পূর্ণ প্রয়োজনীয় বাজারে হওয়ার কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা তার দামকে প্রভাবিত করে, তার চাহিদার উপরে বিক্রয়ের পরিমাণটা নির্ভর করে। আবার বিক্রেতাও এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না, কারণ ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হয় সেই দামটাই স্থির মূল্যেই, সেই স্থির দামেই বিক্রেতাকে দ্রব্য বিক্রি করতে হয়। সেই ক্ষেত্রে ক্রেতার প্রাধান্যকে, চাহিদাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে বলেই চাহিদা রেখাটা স্থির থাকে এবং চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পূর্ণ প্রয়োজনীয় বাজারের বৈশিষ্ট্য পড়িয়েছি, কাকে বলে পড়িয়েছি, মোট আয়, চাহিদা, এবং পরবর্তী ক্লাসে তোমাদের আরো অনেক ডিটেল আলোচনা করব। পূর্ণ প্রয়োজনীয় বাজারের ভারসাম্যটা, ব্যালেন্সটা পড়াবো, ইকুইলিব্রিয়ামটা পড়াবো। তো আজকে এখানে আমি পড়া শেষ করছি, ক্লাস শেষ করছি। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইতে খুঁজে দেখবে এবং পাবে, সেখানে সেটা তোমার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুই গ্রুপের মেয়েদেরকে বলছি, যে স্টুডেন্টদেরকেই বলছি, তোমরা বইটা খুলে এই জিনিসগুলো আমার লেকচারের সাথে ওই পড়াগুলি মিলাবে, তাতে তোমরা সহজেই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পূর্ণ প্রতিযোগিতা বাজার থেকে সবসময় কোনো না কোনো প্রশ্ন থাকে, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে থাকে প্রতি বছরেই। সুতরাং তোমরা এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে পড়বে, মনোযোগ দিয়ে পড়লেই তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, পড়াশোনা ঠিক মতো করো। ধন্যবাদ সবাইকে।